নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রণতি কিষাণ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো। আমাদের ভালো থাকতেই হবে, তাই সকাল সকাল উঠেই মনে হলো যে একটুখানি চাটা নিয়ে করলাম। চাটা করে একটু বাইরে বসলাম। দুজনে মিলে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই বসেছি, একটু গল্প চলছে, কথাও চলছে। খুব ভোরবেলা, যেদিকে চারিদিকের গাছপালা একদম শান্ত স্নিগ্ধ এবং ঠান্ডা একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। অন্য সময় কিন্তু গরমে আমরা বাইরে বসতেই পারি না, বারান্দায় এসে বসতে পারি না। তো এতটা সুন্দর একটা সকালের একটা যে শান্ত পরিবেশ, ঠান্ডা, ওই জন্য বসলাম, চাটা খেলাম। চা খাচ্ছি আস্তে। এবার সবার একটু খোঁজখবরও চলছে। মেয়ের নাতনিটা আমার সকাল সকাল স্কুলে যায়, মেয়েকে খবর, ফোন এসছে কিনা, এইসবে একটু কথাবার্তা টুকটাক চলছে। চলতে চলতে চাটাও খাচ্ছি। খেয়ে এবার একটু এবার যাবো আস্তে, রান্নার চিন্তা, কী রান্না করব। এবার সেগুলোই মনে মনে আমার প্ল্যান চলছে। তো করতে করতে আমি আগের দিনে আমি শাকটা তুলে রেখে দিয়েছিলাম, শাকটা আমি এবার কেটেই রেখে দিয়েছি। কাটার পরে এবার আমি এটাকে ধুয়ে একদম ঝুড়িতে একদম জল ঝরতে রেখে দিয়েছি। জল ঝরো হয়ে গেল। এবার আমি আস্তে করে এবার যে শাকে আমি কি দেবো, শাকটা আমি লাল শাক যেহেতু করছি, একটু অন্যভাবে চিন্তাভাবনা করেছি, যাতে আমি শাকটার মধ্যে একটু আমি সাদা তেল একটু রোস্ট করে নিচ্ছি। তো সাদা তেল রোস্ট যখন শাকটা হয়ে যাওয়ার পরে দেবো, তখন একটু অন্যরকম একটা মাত্রা এনে দেয়। সাদা তেলটা একটু বেশ ভালো করে একটু রোস্ট করবে, যাতে একটু হালকা একটা ব্রাউন হবে, কিন্তু অত পুড়বে না। তো অন্য কড়াইতে আমি চাপিয়ে দিয়েছি, একটু আলু সোয়াবিন করেছি, যেহেতু একটু নিরামিষ খায় আমার ছেলে, খেতে পছন্দ করে সোয়াবিনটা, আমি নিরামিষ করেছি। ওটা আমি আলু পটল দিয়ে একটা সোয়াবিনের একটা তরকারি করে রেখে দিয়েছি। আর এদিকে আমার তিল ভাজাটা রেডি। তিল ভাজা হয়ে গেল। এবার কড়াইতে আবার তেল চাপালাম, তেল চাপিয়ে দিয়েছি। তেলে তো যেহেতু শাক বলে আমি ওটাকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা যখন একটুখানি ভাজা হবে, অর্থাৎ বিচি যেগুলো, শুকনো লঙ্কার যে বীজটা আছে, বিচিগুলো একটুখানি ভাজা না হলে মুখে যখন পড়বে একটু খেতে ভালোই লাগে। তার মধ্যে আমি একটুখানি দেবো হচ্ছে, দেখছি আরেকটু ভাজা হবে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়নের মধ্যে যে মেথিটা আছে, মেথিটা কিন্তু শাকের একটা অন্যরকম একটা স্বাদ এনে দেয়, আর গন্ধটাও খুব ভালো লাগে। মেথি, কালো জিরে সবগুলো থাকে বলে। তো আমার এটা ফোড়নটা দেওয়া হয়ে গেলে এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা আস্তে আস্তে করে সব দিয়ে দিলাম। যেহেতু এটা শাক ভাজা হবে, আমি শাকটা কিন্তু একটু বড় সাইজের একটু পিস করেছি, না হলে এটাকে মানে গোট করে যে ডাঁটিটা আছে, ওটা মুখের মধ্যে একটু পড়লে বেশ ভালোই লাগে। তো এবার শাকটাকে দিয়ে একটু নাড়াচাড়া করবো, যাতে আমার ধরে না যায় নিচটায়। এইবার শাকটা একটু হতে দেওয়ার জন্য আমাকে সামান্য একটু সময় দিতে হবে। শাকটা আমি বেশি আঁচে রাখিনি, একটু হালকা মিডিয়াম আঁচে রেখে, যাতে শাকটা একটু মজে আসে। মজতে এবার আমি ধীরে ধীরে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিলে আরও একটু তাড়াতাড়ি মজে আসবে। যে জলটা আছে শাকের, সেই জলটা বেরিয়ে আসবে। জলটা যখন বেরিয়েই আসবে, তার আগে আমি একটা কথা আমি আপনাদের বলিনি, যেটা হচ্ছে চিনেবাদামটাকে আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম আগে। চিনেবাদামটাকে ভেজে রেখেছিলাম, সেটা আমি শাকটা ওইদিকে মজে দিয়েছি। ওটা হতে আমি এদিকে চিনেবাদাম যে খোসাটা থাকে, খোসাটাকে আমি ছাড়িয়ে রাখছি। খোসাটা তো মুখে পড়লে ভালো লাগবে না, এই জন্য চিনেবাদামটাকে একটুখানি সুন্দর আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। আর এই যে তিলটাও যে আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম, এই চিনেবাদাম আর এই তিলটাই হচ্ছে এটার আসল জিনিস। এই দুটো যখন শাকের মধ্যে মিশবে, তখন খেতে শাকটা আরও ভালো লাগবে। এই রকম চিনেবাদামটাকে একটুখানি পাট করে রেখে দিই, অর্থাৎ যে গোট যে চিনেবাদামটা, সেটাকে আমি একটু ভেঙে দিয়েছি, সবার মুখে পড়ে। তো এইবার আমি শাকটা আমার প্রায় মজে আসছে, জলটাও আস্তে আস্তে মরে আসছে। জলটা না মরা পর্যন্ত কিন্তু আমি নুনটাকে দিচ্ছি না, কেন কি আগে থেকে নুন দিলে নুনটা বেশি হয়ে যাবে। শাকের পরিমাণটা আমাকে বুঝতে হবে মজার পরে, যতটা মজবে তখন আমি বুঝতে পারবো শাকের এবার নুন পরিমাণটা আমি কতটা দেবো। ওই জন্য নুনটা আমি একদম আগে থেকে দিইনি, এখন আমি নুনটা ইউজ করলাম, যে এবার নুনের পরিমাণটা আমি বুঝতে পারবো। তো নুনটা দিয়ে দিয়েছি। এবার নুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে চারিদিকে একটুখানি মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে যেন চারদিকে আরেকটু জল বেরোবে। এবার নুনটা যেহেতু দিয়ে দিয়েছি, এবার জলটাকে আমি যে অনেকটাই জল বেরোবে নুন যখন দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি আর ঢাকাটা এবার আর ইউজ করছি না, আমি একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, অর্থাৎ জলটা যেন কড়াইটা তাড়াতাড়ি করে জলটা টেনে নেয়। এই যে প্রসেসটা আমি দেখাচ্ছি, যেটা শাকটাকে আমি একদম সরিয়ে দিচ্ছি, দূরে জলটাকে আমি মাঝখানে এনে রাখছি, অর্থাৎ আমার জলটা যেন আরও তাড়াতাড়িভাবে টেনে যায়। এদিকে হতে আমার ছেলের অফিসের টাইম হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি টিফিন বক্সে ভরে নিয়েছি। এবার আমি পরপর যে তরকারিগুলো দেবো, সেগুলো পরপর সাজিয়ে রাখবো। না, এখন যেহেতু গরমের দিন, ভাতটা আমি একটু আগের থেকে আমি তুলে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার এটা হচ্ছে আমার সোয়াবিনের তরকারি। আমি আলু পটল সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। যেহেতু সোয়াবিনটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে, এই তরকারিটা ভীষণ প্রিয় তরকারি।
এই সোয়াবিনগুলো আমি তুলে তুলে দিচ্ছি খাবে বলে। এবার তো এইভাবেই আমি আস্তে আস্তে করে একটা করে টিফিন আগের থেকে আমি তুলে তুলে রাখি যাতে একটু ঠান্ডা হয়। গরমের দিন চাপার মধ্যে যদি একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবার ভাত তরকারি আমার তোলা হয়ে গেল। এবার এদিকে দেখছি শাক কতটা হয়েছে, প্রায় শাকটা হয়ে গেছে। এবার আমার শাকটা হওয়ার পর আমার যে বাদাম আর যে তিলটা আমি রোস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি, হতে হতে দিয়ে দিয়েছি। এবার আমার শাকটা ছেলের অফিসে আমি দিচ্ছি টিফিন বক্সে, যাতে যেহেতু আমরা শাকটা আমরা একবেলা খাই, সকাল সকাল খাই, দুপুরবেলাটা খাই বলে লাঞ্চে, তাই জন্য আমি ওটা শাকটাই আমি একটু আগেই করে রাখলাম, যেহেতু বাদাম টাদামগুলো একটু মুখে পড়বে, ওই জন্য বাদাম টাদামও ঠিকঠাক পড়েছে কিনা। খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি টিফিন বক্সটা গুছাচ্ছি। তো এইভাবে ওই তাড়াহুড়ো করে অফিস টাইমের আমি খাবারটা একটু রেডি করে দিই যাতে ও তাড়াতাড়ি করে বেরোতে পারে। এইভাবে খাবার প্যাক করছি আমি। একটা সোয়াবিন আর একদিকে দিলাম শাক ভাজা। তো শাক ভাজাটা আমার মোটামুটি একদম রেডি হয়ে একটু তাড়াতাড়ি রেডি করে ফেললাম যাতে ও নিতে পারে, ওর যেন দেরি না হয়। এইভাবে টিফিন বক্সটা আমার গোছানো হয়ে গেল। তো এদিকে তো আমার শাক প্রায় রেডি হয়ে গেল, ওর টিফিন গোছানো হয়ে গেল। এবার আমি ওকে একটু চাটনি দেবো বলে ঠিক করেছি যে একটু চাটনি যদি দেওয়া যায় তাড়াতাড়ি করে। এদিকে আমি একটু কড়াইতের মধ্যে অল্প আমি ধনে আর শুকনো লঙ্কা, এটা ধনে, গোটা ধনে আর শুকনো লঙ্কাটাকে একটুখানি রোস্ট করে নিচ্ছি, চাটনিতে আমি ব্যবহার করবো বলে। তো এবার হয়ে গেছে, ওদিকে আমি রোস্ট করে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল চাপালাম, কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আমি এবার আস্তে করে যে চাটনিটার জন্য আমি তৈরি হচ্ছি সেটা আমি আস্তে আস্তে করে একটু হাতের কাছে গুছিয়ে নিচ্ছি কী কী দেবো বলে। তো একা হাতে আস্তে আস্তে করে এদিক থেকে এদিক একটু সামলাতে আমার একটু সময় নিতে হচ্ছে, যেহেতু আমার সব তাড়াহুড়োর কাজ অফিস টাইমে। আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিলাম একটু দিয়ে দিলাম সর্ষে দিলাম আমের মধ্যে, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে এবার আমি একটু হতে দিতে থাকলাম। অর্থাৎ শুকনো লঙ্কাটা যেন একটু ভালো ভাজা হয়, আর সর্ষে তো বেশি ভাজা যাবে না। তো ওর মধ্যেই আমি আস্তে আস্তে করে যেহেতু দেখছি হয়েই গেছে প্রায়, তখন এবার আস্তে আস্তে করে আমি যে আমগুলো পিস করেছি ওগুলোকে আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি যাতে জলটা একদম ধুয়ে যায় ঝুড়িতে, জল শুদ্ধ আম আমি দিচ্ছি না। তো এবার আমি ওই আম কুচানোটা দিয়ে দিচ্ছি। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি, আমটা দিয়ে দিলাম। আমটা এবার নাড়াচাড়া করবো কিছুক্ষণ। এই আমটা তো হতেই দিচ্ছি, ফোড়নের মধ্যে বারবার আমি এদিক থেকে এদিক নাড়াচাড়া করতে। এই যে আমটা কিন্তু আমার গাছেরই আম, গাছের থেকে আম পেরে এনেই করছি। আমি তো গাছের আম পাড়া আপনাদেরকে একটা ভিডিওতে দেখানোই হয়েছে। তো ওই আম আমি যাই ওপরে ছাদেই যাই, ছাদে গিয়ে আমি সহজভাবে আমার আমের পাড়ারও একদম সুন্দর একটা বাঁশের মধ্যে আমি সুন্দর একটা ঝুড়ির মতন করে নিয়েছি, ওর মধ্যে দিলেই আমটা গাছে লাগালে আমটা চলে আসে। তো এর মধ্যে দিতে দিতে আমি হলুদটাও অ্যাড করে দিলাম, হলুদটা একটু নাড়াচাড়া করে, কারণ কাঁচা রোদে একটা গন্ধ করে, ওরা নাড়তে চাড়তে থাকলাম। তো আম তো আস্তে আস্তে করে এবার ঝরতেই থাকছে, পড়তেই থাকছে, আমও প্রায় শেষ হতেই যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে। তাই চিন্তা করতে এবার নুনও তো দিচ্ছে, এবার ভাজতে ভাজতে নুনও দিচ্ছে। তাই ভাবি কখনো কীভাবে আমের বিভিন্ন রকম আইটেমগুলো করা যায়, রোজই একটু একটু করে ভাবি আর করি। তো এই করতে করতে ভাবলাম চাটনিটাও একটু করলে অফিসে একটু যদি দেওয়া যায়, বা যদি নাও হয় দুপুরে এসে খাবে বা রাতেও করে রাখলে পরের দিনও খাওয়া যায়, কারণ চাটনি তো আগে থেকেই করে রাখলে সুবিধেও হয়। এর মধ্যে করতে করতে আমি জলও দিয়ে দিলাম। এবার তো আমার আমের ঝোল আমি জলটা দিয়ে আমি চলে এসেছি। এবার আমের জল দিয়ে চলে এসেছি। এবার আমার যে রোস্ট করে রেখেছিলাম ধনে আর শুকনো লঙ্কাটা, সেটা আমি গুঁড়ো করছি শিলনোড়াতে। মিক্সিতে আমি করলাম না, কেন কি মিক্সিতে করলে একদম পুরো ডাস্ট হয়ে যায়। তো শিলনোড়ায় করলে একটাই হচ্ছে, যেটা হচ্ছে একটু গোট গোট মতন থাকে, সেটা মুখে পড়ে ভালো লাগে। যে ধনের যে ভাজা ধনের যে একটা ছোট্ট ছোট্ট যে কুচি কুচিগুলো পড়ে, বেশ ভালোই লাগে। এই সুন্দরভাবে আমি আস্তে আস্তে করে শিলনোড়াতেই এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। শিলনোড়ার গুঁড়োটা একটু খুব সুন্দরও হয় দেখতে, যেমন আমটাও যে আপনাদের শুকনো লঙ্কা যে আমি ভেজেছি, সেই শুকনো লঙ্কাটা একটু একটু করে কালো যে একটা পোর্শন, সেটাও একটু বেশ আচারে চাটনিতে পড়লে দেখতে ভালো লাগে। তখনকার দিনে তো শিলনোড়াই ছিল, সেই শিলনোড়া এখনও রয়েছে, এখন আমরা কাজ চালিয়ে নিচ্ছি এইভাবে, কখনো মিক্সি কখনো শিলনোড়া, যখন যেখানে একটু সুবিধা হচ্ছে, যেটাতে ভালো হচ্ছে সেটাই আমরা চেষ্টা করি। তো এইভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে গাছ, রান্না, ঘরের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলো এইভাবেই আমরা আস্তে আস্তে করে আমি সামলে নিচ্ছি। তো করতে করতে প্রায় আমার গুঁড়োটাও আমার প্রায় হয়ে এসেছে। দেখলাম হাতে একটু ধরে দেখছি যে ঠিকঠাক হয়েছে কি না, প্রয়োজন পড়লে হয়তো আরেকবার একটুখানি দেওয়া হতে পারে। আর দেখলাম যদি হয়ে যায় আমি ওটাকে আস্তে আস্তে করে এবার তুলেও নেব, খুব বেশি নয়। তো এই গুঁড়োটা করে রাখলে অনেক সুবিধা আছে বিভিন্ন রকম খাবার, যেমন আমি একটু ছোলার যদি একটুখানি সেদ্ধ করি, ছোলা সেদ্ধতে এইটা দেওয়া যায়।
বিভিন্ন রকম একটু নিরামিষ তরকারিতে একটু ওপরে ছড়িয়ে দেওয়া যায়, কখনো একটু রুটির তরকারি আলু করলাম সেখানেও একটু এটা ছড়িয়ে দেওয়া যায়। যেহেতু ধনেটা রয়েছে, ধনের যে একটা সুন্দর গন্ধ বাজার, সেটা কিন্তু এই সবজির থেকে মানে তরকারি থেকে একটা পাওয়া যায়, ফ্লেভারটা খুব ভালো হয়। চাটনি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমটা আমার প্রায় সেদ্ধ একদম হয়ে গেছে। তো তেজপাতাও দিয়েছি আমি একটা তেজপাতা ইউজ করলাম যাতে একটু ভালো একটা ফ্লেভার আসে। এইবার দিয়ে দেবো আস্তে আস্তে করে, আমটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেঙে দিচ্ছি একটুখানি যাতে একটু গ্রেভিটা হয়। তো এই করতে করতে দেখলাম আমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। হতে হতে যদি একদমই পুরো সেদ্ধ হয়ে আসে তখন আর কি দেখবো যে আমটা, এবার আমি গ্যাসটাকে ধীরে ধীরে এবার বন্ধই করে দেবো। যেহেতু আমি মশলার গুঁড়োটা যখন দেবো তখন আস্তে আস্তে করে এবার দেবো চিনি অ্যাড করবো। চিনিটা আমি দিচ্ছি 1/2 কাপ চিনি দিয়েছি আমি এতে। যেহেতু এটা একটু এটা একটু মিষ্টি আম, টক মিষ্টি আম, ওই জন্য চিনিটা আমি খুব বেশি ইউজ করিনি। চিনিও আমি 1/2 কাপই দিয়েছি। তো এইটা যেহেতু মানে অত বেশি টক নয় বলে আমি কম চিনি দিয়েছি, 1/2 কাপ চিনি দিই। যদি আপনাদের মিষ্টি আরও প্রয়োজন হয় আপনার স্বাদ অনুযায়ী আরেকটু মিষ্টি দিতেও পারেন। তো দিতেই তো চিনিটা একটু নাড়াচাড়া করছি যাতে চিনিটা একটু মিলেমিশে যায় একটুখানি। তো করতে করতে এইভাবে হয়ে গেল। হওয়ার পরে একদম লাস্ট টাইম এটা চিনিটা আমার মনে হচ্ছে একদম হয়ে গেছে। এবার আমি ভাজা যে গুঁড়োটা করেছিলাম মশলার গুঁড়ো, সেটা আমি দিয়ে দেবো হালকা করে, খুব বেশি দেবো না, যেহেতু আমার শুকনো লঙ্কাও রয়েছে আর বেশি ঝাল হলে ভালো লাগবে না। যেহেতু চাটনি, এই যে গন্ধটার জন্য আমি দিয়ে দিলাম। হয়ে গেছে চাটনি আমার রেডি একদম। তো এইভাবে আমের চাটনিও প্রায় শেষ, দুপুরের খাওয়ার জন্য হয়ে গেল চাটনি, হয়ে গেল তরকারিও হয়ে গেল, শাকও হয়ে গেল, চাটনিও হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু সমৃদ্ধ করবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।